মোনাকে দুইটা বিষয় ভীষণ ভাবাচ্ছে। জ্যাক কেন ওকে এত সাহায্য করছে? প্রিয়ম কেন মোনার প্রতি আকৃষ্ট হচ্ছে? জ্যাকের বিষয়টা কিছুতেই ভেবে পেল না। মোনার বারবার ইচ্ছে করছে জ্যাকের কাছে কারণ জিজ্ঞেস করতে, কিন্তু নানা সংশয়, দ্বিধাদ্বন্দ্বের কারণে তা আর হয়ে উঠছে না। প্রিয়মের কথা ভাবতেই মোনার মুখ ইস্পাতের মতো কঠিন হয়ে যায়। লিলি বেগম মোনাদের বাসায় আসে প্রায়ই। মোনাকে বারবার বলে, মোনা তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? মোনা উত্তরে হেসে না বলে, আসলে মোনা লিলি বেগমের উপর রাগ করে নেই। লিলি বেগমের উপর কেন রাগ করবে? কিন্তু মোনা কেন জানি আগের মতো সহজ আচরণ করতে পারছে না। বারবার সেই রাতের কথা মোনার চোখের সামনে ভেসে উঠছে। মোনা নিঃশব্দে কেঁদে উঠে, মোনার চোখে কান্নার শুষ্ক রেখা। মোনা প্রিয়মের মুখোমুখি বসে আছে। অনাকাঙ্ক্ষিতভাবে দেখাটা হয়েছে। মোনা বুক স্টোরে আসছে বই পড়তে। প্রিয়ম বই নিয়ে নাড়াচাড়া করছে। মোনা আর চোখে তাকাচ্ছে। মোনা আমি প্রচুর বই পোকা মানুষ। পার্টি, আড্ডা ওসব বাদে যে টাইম থাকে আমি বই পড়েই কাটাই। হয়তো রাতে নাইট ক্লাবে যেতাম নয়তো বই পড়তাম। খুব সহজ গলায় কথাগুলো বলল প্রিয়ম। এমনভাবে বলেছে বোধ হচ্ছে ওদের সাথে সম্পর্ক খুব উন্নত। মোনাকে নিরুত্তর দেখে আবার বলল, এখন আর নাইট ক্লাবে যাই না। ওসব বাদ দিয়ে দিয়েছি। একটা চাকরির জন্য ট্রাই করছি। খুব ভালো একটা চাকরি। মোনার মনে হচ্ছে ও অন্য এক প্রিয়মকে দেখছে। পরিবর্তনশীল একজন মানব। মোনা বলল, ও, তুমি এখানে আজ প্রথম আসলে? আমি তো প্রায়ই আসি। মোনা বই থেকে চোখ তুলে বিরক্ত হয়ে বলল, এখানে অনেক মানুষ বই পড়ছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। প্লিজ স্টপ। মোনা বুক স্টোর থেকে বের হয়ে যায়, প্রিয়মও পিছনে পিছনে বের হয়। মোনা দ্রুত পায়ে তাড়াতাড়ি হেঁটে প্রিয়মের থেকে দূরে যাওয়ার চেষ্টা করল। প্রিয়ম লম্বা লম্বা পা ফেলে মোনার পাশে এসে দাঁড়িয়ে লম্বা সুরে মোনার নাম ধরে ডাকল। মোনা কর্কশ গলায় কথা বলল না, বিরক্তও হল না। খুব সহজ গলায় বলল, কিছু বলবেন? হ্যাঁ। মোনা অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, প্রিয়ম ভাই আপনায় না আমার চিনতে কষ্ট হচ্ছে। উদ্দেশ্যে কি আপনার? পরিবর্তন হওয়া, তোমার মনের মতো হওয়া, তোমায় ভালোবাসা। খুব স্বাভাবিকভাবেই বলল প্রিয়ম। মোনার মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। আর কিছু? মোনা তুমি আমার কথা সিরিয়াসভাবে নিচ্ছ না। প্লিজ মোনা বি সিরিয়াস। মোনা উত্তর দিল না। এসব কথার উত্তর খুঁজে পেল না। মোনার চোখে মুখে নির্লিপ্ততা, কোনো পরিবর্তন নেই। একদম ভাবলেশহীন। প্রিয়মের চেহারা দেখে মনে হচ্ছে ও খুব অনুতপ্ত, অনুশোচনায় ভুগছে। আমি তো ছোটবেলা থেকেই আমেরিকায় বড় হয়েছি। শুধু মা বাবার কাছ থেকে বাংলা ভাষাটা শিখেছি। বাংলাদেশের আর কিছুই শিখিনি, কিছুই জানি না। তোমরা যেমন কারো সাথে দেখা হলে হ্যান্ডশেক করো বা সালাম দিয়ে ভাব বিনিময় করো। আমি ছোটবেলা থেকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে ভাব বিনিময় করা শিখেছি। এটা আমার ভুল? আমার কাছে নাইট ক্লাবে যাওয়া, ফুর্তি করা ওগুলো খুবই সাধারণ ব্যাপার। কারণ আমি এমন এক পরিবেশে বড় হয়েছি, সেখান থেকে আমি এগুলো শিখেছি স্বাভাবিক আর পাঁচটা জিনিসের মতো। এগুলোতে আমার কোনো পাপবোধ হতো না। তুমি আমার কাছ থেকে তোমার কালচারাল আচরণ প্রত্যাশা করতে, আমিও ঠিক তোমার কাছ থেকে আমার কালচারাল আচরণ প্রত্যাশা করেছি। এটা আমার অন্যায়? খুব কঠিন ধাঁধার মুখোমুখি হল মোনা। কথাগুলো যুক্তিনিষ্ঠ। মোনা চুপ করে থাকল। প্রিয়ম আবার বলল,
আমি পড়ে বুঝতে পেরেছি এ বিষয়গুলো তোমার কাছে খুব সেন্সিটিভ। আমি হঠাৎ করে তোমার মাঝে অন্যরকম বিশেষত্ব খুঁজে পাই। যখন তুমি আমাদের বাসা থেকে চলে আসলে দূরত্ব সৃষ্টি হল। আমি তোমার লজ্জা পাওয়া, তোমার বিরক্ত হওয়া, তোমার রাগ হওয়া, তোমার অসহায় চাহনি সব আমি বাজেভাবে মিস করতে থাকি। আমি অনুভব করলাম তোমায় প্রয়োজন আমার। আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে পারব। কথা শেষে প্রিয়ম মোনার দিকে তাকায় মোনার প্রতিক্রিয়া দেখার জন্য। মোনা সহজ ভঙ্গিতে তাকিয়ে আছে। প্রিয়ম মোনার উত্তরের জন্য আগ্রহী গলায় উতলা হয়ে বলে, মোনা কিছু বলছো না কেন? আচ্ছা প্রিয়ম ভাই, আমি বুঝলাম আপনি আমার সাথে যা করেছেন তা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনার উপর তাহলে আমার আর কোনো রাগ থাকল না। মোনা হাতের কবজিতে দেওয়া ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার যেতে হবে। শুধু মাফ, আর কিছু না? মোনা, তুমি সবকিছু বুঝেও অবজ্ঞা করছো। মোনা প্রিয়মের অস্থির হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে গাঢ় গলায় বলে, নাথিং এলস। মোনা দ্রুত পায়ে হেঁটে চলে যায়। কিছুদূর এসে পিছনে তাকায়। না, প্রিয়ম পিছু পিছু আসেনি। মোনার স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রিয়মের বলা কথাগুলো মোনার কথায় তীব্রভাবে আন্দোলিত হচ্ছে। প্রিয়মের উপর যে রাগ ছিল তা চলে গেছে। এর বেশি কিছুই মোনা ভাবছে না। ভাবার প্রশ্ন আসে না। মোনা ধীরে ধীরে ওর বাসার দিকে এগিয়ে যায়। বাসায় পৌঁছানোর একটু পর জ্যাকের মেসেজ। জ্যাক ছোট একটা মেসেজ করে বলল, প্রিন্সেস অসুস্থ হয়ে পড়েছে। জ্যাক মোনাকে যেতে বলেনি, কিন্তু এই মেসেজে যাওয়ার আহ্বান স্পষ্ট। প্রিন্সেসের অসুস্থতার কথা শুনে মোনার মুখ বিবর্ণ হয়ে গেল। মোনা নিশানকে নিয়ে জ্যাকের বাসায় আসল। প্রিন্সেস চিৎকার দিয়ে কেঁদে যাচ্ছে। মোনার সাথে জ্যাকের যেদিন প্রথম দেখা হয়েছে সেদিনও এভাবে কেঁদেছিল প্রিন্সেস। মোনার মনে হচ্ছে কান্না প্রিন্সেসের জন্য না, প্রিন্সেস সাগরের উত্তাল ঢেউয়ের মতো হাসবে। জ্যাককে অস্থির দেখাচ্ছে। মেয়ের অসুস্থতার শোক চোখ মুখে তীব্রভাবে প্রকাশিত। মোনা প্রিন্সেসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। কান্না থামছে না। কিছুক্ষণ পর মেডিসিন নিয়ে আসে একজন। মেডিসিন খাওয়ানোর পর কান্না কিছুটা থেমে আসে। মোনা অনারাবোধ প্রিন্সেসকে কোলে নিয়ে হেঁটে পায়তারা করছে। প্রিন্সেসের কান্না থেমে আসলে জ্যাকের চোখে মুখে স্বস্তি দেখা যায়। খুব বড় চিন্তা থেকে অবসান হয়েছে যেন। রুমের দরজার সামনে দাঁড়িয়ে থেকে জ্যাককে একজন ডাকল। বলল, ক্লায়েন্ট এসেছে। জ্যাক মোনার দিকে তাকিয়ে বলল, আপনি ওকে নিয়ে বসুন, আমি আসছি। প্রিন্সেসের গোলাপি রঙা ঠোঁট দুটো কান্নার কারণে আরও গোলাপি হয়ে উঠেছে। চোখগুলো ফুলে উঠেছে। মোনা প্রিন্সেসকে বিছানায় শুয়ে দেয়। প্রিন্সেসের শয্যার পাশে বসে নিশান বাসার এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এ বাসাটা এখন নিশানের কাছে পরিচিত হয়ে উঠেছে। মোনা প্রিন্সেসের চোখ অবধি লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিচ্ছে। মোনার হঠাৎ চোখ যায় বেডসাইডে রাখা বেগুনি রঙের একটা ডায়েরির দিকে। ডায়েরিটাতে মোটা আকৃতিতে গোটা গোটা বাংলা অক্ষরে লিখা প্রেগন্যান্সির দিনগুলো। এটা কম্পিউটারে টাইপ করা লেখা না, কারো হাতে লেখা। মোনা ভ্রু কুঁচকে প্রচণ্ড আগ্রহে হাতে নেয় ডায়েরিটা। ডায়েরিটার প্রথম পৃষ্ঠা উল্টানোর ইংরেজিতে লেখা। তুমি এই ডায়েরিতে কি লিখেছ আমি আজও বুঝিনি। তোমার দেশের ভাষায় লেখা। তবুও আমি প্রায় এই ডায়েরি খুলে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখি। এতে যে তোমার হাতের ছোঁয়া রয়েছে কুইন। জ্যাক। মোনার আগ্রহ বোধ সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় যেন। এটা জ্যাকের বউয়ের বাংলা ভাষায় লেখা একটা ডায়েরি। মোনা পৃষ্ঠা উল্টালো।
আজ ডাক্তার বলল আমার মাঝে নতুন এক প্রাণ বেড়ে উঠেছে। এ আনন্দ প্রকাশ করব কিভাবে? মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছি, পরিপূর্ণ এক নারী হতে যাচ্ছি। এক পৃষ্ঠায় শুধু এইটুকুই লেখা। মোনা পরের পৃষ্ঠা উল্টাতে উদ্যত হলেই রুমের দিকে আসতে থাকা পায়ের শব্দে অপ্রস্তুতভাবে ডায়েরিটা রেখে দেয়। জ্যাক এসেছে। জ্যাকের বাসা থেকে ফেরার পর মোনার মাথায় শুধু একটা কথাই আন্দোলিত হচ্ছে, জ্যাকের বউ বাংলাদেশী। এমন চঞ্চলকর তথ্যে মোনা চমকালো ভীষণ। বিশালাক্ষীর অধিকারী প্রিন্সেস, চোখের মণি কুচকুচে কালো, চুলগুলো ঘন কালো অথচ জ্যাকের চোখগুলো ছোট আকৃতির, চোখের মণি কালো না, চুল ব্রাউন রঙের। জ্যাক বলেছিল প্রিন্সেস ওর মায়ের মতো হয়েছে। স্ত্রীর প্রতি জ্যাকের গভীর ভালোবাসা ছিল, স্ত্রীর প্রসঙ্গটা আসলেই গভীর বেদনায় জ্যাকের চোখ দুটো ছলছল করে মোনা লক্ষ্য করেছে। সন্ধ্যা নেমে আসে। সূর্য রক্তিম কৃষ্ণচূড়ার মতো আভা নিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারদিক অন্ধকার হয় ক্রমশ। চারদিকের নীরবতা, নির্জনতা গাঢ় হয়। এতদিন চাঁদের আলোতে আলোকিত হতো আকাশ পাতাল, মোনা বারান্দায় দাঁড়িয়ে জোছনা বিলাস করত। এখন অমাবস্যায় ঘন অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। মোনার গা মাঝে মাঝে ছমছম করে ওঠে। নিশানেরও বোধ হয় এমনটা হয়। নিশান মাঝ রাতে হঠাৎ হঠাৎ হাত বাড়িয়ে দিশেহারা হয়ে মোনাকে খুঁজে। মোনা আশ্বস্ত ভরা গলায় বলে, নিশান, এই তো আমি। কিসের এত ভয় তোর? নিশান ভরসা পায়। মোনা নিশানের হাত চেপে রাখে শক্তভাবে। মোনা ভাবে জ্যাককে জিজ্ঞেস করবে তার স্ত্রীর প্রসঙ্গে। পরক্ষণে ভাবে জ্যাক তাহলে বুঝে যাবে মোনা ডায়েরি পড়েছে। অন্যের ব্যক্তিগত ডায়েরি এভাবে খুব অপরাধের। কিন্তু মোনা এত বেশি কৌতূহলী হয়ে উঠে যে অপরাধ বোধের কথা মাথায় আসেনি। প্রতিদিনকার মতো আরেকটা নতুন সকালের সূচনা হয়। মোনা ভার্সিটিতে যায়। আজ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হেনরি, ওকে নিয়ে দুই মেয়ের মাঝে প্রচণ্ড মারামারি হয়। মোনা মনে মনে হাসছে কিন্তু মুখ গম্ভীর। মেয়ে দুটো কারো থেকে কেউ কম না। আর হেনরি ছেলেটার এই বিষয় নিয়ে কোনো উদ্বিগ্নতা দেখা গেল না। মোনা বিমূঢ় হয়ে দেখছে। তার আরও অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে। ভালো স্টুডেন্ট হওয়ার সুবাদে গার্লফ্রেন্ডের অভাব নেই। হেনরি গম্ভীর গলায় বলল, স্টপ ইট, স্টপ ইট। তোমরা কি পাগল হয়ে গেলে? শ্রুতি মোনার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে এসে ধমক দিয়ে বলল, ওগুলো এত মনোযোগ দিয়ে দেখার কি আছে? এমনভাবে মনোযোগ দিয়ে দেখেছ মনে হচ্ছে পণ্ডিত মশাই তোমায় ম্যাথ বুঝাচ্ছে। মোনা হাসে। মোনা শ্রুতির অনেক কথারই প্রত্যুত্তর করে না, শুধু সৌজন্যমূলক হাসে। কয়েক মুহূর্ত চুপ থেকে মোনা বলে, সমীরের সাথে তোমার ঝগড়া বিবাদ মিটেছে? শ্রুতি মুখে অহংকারের হাসি। গর্বের দীপ্তিতে বলে, সমীর আমায় অনেক ভালোবাসে। আমি যতই অপরাধ করি ও মাফ করে দেয়। মোনা ক্লাসে মনোযোগী হওয়ার চেষ্টা করছে। যা বুঝে না তা শ্রুতির কাছে জিজ্ঞেস করে পড়ে। মোনা যতটা কঠিন ভেবেছিল ততটা কঠিন না। ভার্সিটি ছুটির পর শ্রুতি বলে, এই মোনা যাবে এক জায়গায়? মোনা জোর গলায় তাড়া দেখিয়ে বলে, না না শ্রুতি, আমি কোথায়ও যাব না। কেন, তাড়া আছে তোমার? হ্যাঁ, আমি ভার্সিটির পর পার্ট টাইম জব করি। শ্রুতি যেন মনক্ষুণ্ণ হল। সহানুভূতি প্রকাশ করে বলল, ভার্সিটির পর জব অনেক কষ্ট তো তোমার। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যায়। অনেক ভোগান্তি পোহাতে হয়তো তোমার। মোনা ম্লান হেসে কাজের উদ্দেশ্যে রওনা হল। লরি কোনো নোটিশ ছাড়াই কয়েকদিন আসেনি। আজ আবার এসেছে।
লরি মোনালিসা নামটা উচ্চারণ করতে হিমশিম খায়। মোনা বলে মোনালিসা না ডাকতে পারলে শর্টকাটে মোনা ডাকতে। লরি মোনাকে মনা বলে। মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে, মনা তোমার একটা আমেরিকান নাম রেখে দিই। লরিট এতদিন না আসার কারণে মোনা জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতদিন? খুব অসুস্থ ছিলাম। আমি একা থাকি এখানে, অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম। কারো সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, করার মতো হুঁশ ছিল না। আর আমায় দেখার মতো কেউ ছিল না। আর কয়েকদিন ওমন অসুস্থ থাকলে অসুখে না মরলেও ক্ষুধায় মরতাম। মোনা দুঃখ প্রকাশ করে। লরিকে সহজ সরল মনে হয় খুব। মোনার এখানে যত সমস্যা হয় লরি সমাধান করে দেয় নিমিষেই। লরি না থাকলে অনেক ভোগান্তিতে পড়তে হতো। খুব আন্তরিক লরি। মোনা বাইরে থেকে খাবার নিয়ে যায়। বিশ্রাম নিবে, শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। বাসায় গিয়ে রান্না মোটেও সম্ভব না। বাসায় গিয়েই গা এলিয়ে দেয় বিছানাতে। নিশানকে শাসিয়ে বলে, আমায় কোনো রকম বিরক্ত করবে না, খুব ক্লান্ত আমি। নিশান কোনো বিরক্ত করেনি মোনাকে। গভীর মনোযোগে আঁকছে। বাসায় সারাক্ষণ আঁকাবাঁকা নিয়ে পড়ে থাকে, স্কুল থেকে এসেই আঁকতে বসে। মোনা বিভিন্ন রকমের রং পেন্সিল কিনে দিয়েছে। মোনার চোখ ঘুমে লেগে আসতেই ফোন বেজে ওঠে। মোনা রাগে চিৎকার করে উঠে বসে। নিশানের মনোযোগে বিঘ্ন সৃষ্টি হয়। আচমকা চিৎকারের ফলে নিশান হকচকিয়ে ওঠে। ফোনের স্ক্রিনে লিলি বেগমের ফোন নম্বর ভাসছে। মোনা কল রিসিভ করতেই ওপাশ থেকে রাগান্বিত গলায় বলল, মোনা তুই এখনো আসলি না যে? কতক্ষণে আসবি? আসতে সমস্যা হলে বল প্রিয়মকে পাঠাই। মোনা বলেই গিয়েছিল আজ বার্থডে প্রিয়মের। অথচ লিলি বেগম কাল এসেও বলে গেছে, বারবার মনে করিয়ে দিয়েছে। সেই কবে কার্ড দিয়ে গেছে, কার্ড কোথায় রেখেছে তাও খেয়াল নেই। নিশান হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে। মনে থাকলেও যে মোনা যেত এমনটাও না। মোনা বলে, এই তো খালা আমি আসছি। লিলি বেগমের গলা শুনে মনে হলো প্রচণ্ড খুশি হয়েছে। মোনা ফোন রেখে শুয়ে পড়ে। আজকাল খুব গুছিয়ে মিথ্যা বলা শিখে গেছে মোনা, কেউ বুঝতে পারে না। ওই বাসার কথা মনে হতেই মোনার মুখ কঠিন হয়ে ওঠে। কখনো যাবে না ওখানে। মোনার ঘুম ভেঙে যাওয়ার ফলে ঘুম আসছে না, মোনা চোখ বুজে শুয়ে আছে। মনে মনে বিরক্ত হচ্ছে লিলি বেগমের উপর। কিছুক্ষণ পর আবার ফোন বাজে। মোনা জানে ফোন অফ করে রাখলে লিলি বেগম মোনাকে নিতে হয়তো প্রিয়মকে পাঠাবে নয়তো এরিককে। মোনা ফোন ধরে বলে, খালা আমার একটু কাজ পড়েছে, আসতে লেট হচ্ছে। তোমরা শুরু করো। লিলি বেগম রেগে বলে, এই রাতের বেলা তোর কিসের এত কাজ মোনা? সব গেস্ট এসে গেছে। কোথায় তুই? আমি কাউকে পাঠাচ্ছি। কাউকে লাগবে না খালা, আমি আসতেছি। লিলি বেগম ফোন রাখার কিছুক্ষণ পর প্রিয়মের ফোন নম্বর থেকে মেসেজ আসে, আমি জানি তুমি বাসায় এবং আসবে না, আমি তোমার জন্য ওয়েট করছি। তুমি যদি আসো 1 ঘন্টা পর শুরু করি পার্টি। মোনা রিপ্লাই করে, অপেক্ষা করার দরকার নেই, আমি আসব না, আপনার পার্টি আপনি শুরু করতে পারেন। আচ্ছা মোনা, তুমি বলেছিলে না আমার উপর তোমার এখন কোনো রাগ নেই? তাহলে আসতে সমস্যা কোথায়? মোনা বিরক্ত মুখে উত্তর দেয়, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। আসব না আমি। আর শুধু আমার জন্য আপনি গেস্টদের বসিয়ে রেখেছেন। আমার তো এখন নিজেকে খুব স্পেশাল পারসন মনে হচ্ছে। মোনা ফোন হাত থেকে রেখে দেয়। প্রিয়ম অনেকগুলো টেক্সট করে, মোনা উত্তর দেয় না।
নিদারুণ এক অনাগ্রহ কাজ করছে মোনার মর্মদেশে। সকালের আলো ফুটতে না ফুটতেই মোনার বাসার কলিং বেল অনাব্রত বেজে যাচ্ছে। মোনা ঘুম ঘুম চোখে উঠে গায়ের কুচকানো জামা কাপড় ঠিক করে দরজা খুলে। লিলি বেগম হন্তদন্ত হয়ে দরজা দিয়ে ঢুকে। মোনা লিলি বেগমের রাগ শোনার জন্য প্রস্তুত হয়। লিলি বেগম ক্ষুব্ধ গলায় বলে, একদম মায়ের মতো রাগ, জেদের স্বভাব হয়েছে না? এই মেয়ে তোকে আমি কতবার ফোন করেছি? এই জেদের কারণে সারাটা জীবন তোর মা অশান্তি ভোগ করে গেছে। মোনা অরব থাকে কিছুক্ষণ। খানিক বাদে লিলি বেগমের দিকে আস্তে করে বলে, মা না হয় রাগের কারণে অশান্তি ভোগ করছে, তুমি কিসের কারণে অশান্তি ভোগ করেছ? লিলি বেগমের মুখ গম্ভীর হয়ে যায়। আসলেই তো সে কিসের কারণে অশান্তি ভোগ করেছে। নিরেট সত্য এক প্রশ্নতে ধাঁধার মুখে পড়ল লিলি বেগম। নিজের কথায় নিজেই পরাস্ত হল লিলি বেগম। প্রসঙ্গ পাল্টিয়ে ফেলে, আমার কথার কোনো দাম নেই? তোকে এত করে বললাম গেলি না, উল্টো আমায় মিথ্যা কথা বললি। রাগে নাকমুখ লাল হয়ে উঠে লিলি বেগমের। মোনা নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে আছে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বিছানায় বসে পড়ে। লিলি বেগমের কথা মোনার কর্ণপাত হচ্ছে না। মোনা ভার্সিটিতে যাওয়ার জন্য রওয়ানা হতে লাগল। খালা তুমি যাবে নাকি থাকবে? লিলি বেগম নিজের ওয়ালেটটা ড্রেসিং টেবিলের উপর থেকে হাতে নিয়ে বলে, আর কখনো আসব না তোদের বাসায়। মোনা লিলি বেগমের রাগ প্রশমিত করার চেষ্টা করছে না, মোনার ইচ্ছে করছে না। লিলি বেগম বেরিয়ে গেল। মোনা একটু পর ভার্সিটির জন্য বের হল। মোনার সামনে গাড়ি এসে থামে। এটা প্রিয়মের গাড়ি মোনা জানে। মোনা গাড়িতে উঠো পৌঁছে দিই। না, না দরকার নেই। আমি ট্যাক্সি করে যাব। প্রিয়ম গাড়ি থেকে নেমে মোনার হাত ধরে বলে, আজ আমি পৌঁছে দিব চলো। মোনা বিরক্ত গলায় বলে, দরকার নেই বলছি তো। প্রিয়ম জোর গলায় বলে, দরকার আছে। প্রিয়ম অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে আবার বলে, তুমি যদি আমার কথা না শুনো কি হবে জানো? এই রাস্তার মাঝে জড়িয়ে ধরব। মোনার মুখ বিবর্ণ হয়ে যায়। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, এই পরিবর্তন হয়েছেন আপনি? ছাড়ুন আমার হাত। আমি পরিবর্তন হয়েছি তো, কিন্তু তুমি তো আমায় পরিবর্তিত থাকতে দিচ্ছ না। ভালো কথা তোমার কানে যায় না, গেলে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। প্রিয়ম মোনাকে জোর করে গাড়িতে তুলে। মোনা পেরে উঠে না প্রিয়মের অসুরে শক্তির বিরুদ্ধে। প্রিয়ম গাড়ি স্টার্ট করল। গাড়ি মোনার ভার্সিটির সামনে আসলে মোনা গাড়ি থামাতে বলে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলে, কাল তো আমার বার্থডেতে যাও না, তাই আজ তোমায় নিয়ে লং ড্রাইভে বের হলাম। মোনা আতকে উঠে অনুনয় করে বলে, আমি ভার্সিটিতে যাব, প্লিজ গাড়ি থামান। প্রিয়ম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভয় পেও না, চুমুটুমু খাব না। গাড়ি চলতে থাকে। মোনা জর্শর হয়ে বসে থাকে। নতুন এসব জায়গা মোনা আর দেখেনি। প্রিয়ম মোনাকে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মোনা হতাশ হয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পর পর আর্তনাদের মতো করে বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? তুমি বুঝো না কেন কি করি? ভালোবাসো আমায় তাহলে তোমার কথা মতো চলবে। মোনার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মুখ জুড়ে অমাবস্যার রাতের মতো অন্ধকার নেমে আসে যেন। মুখটা বিবর্ণ, পাণ্ডুর, ফ্যাকাশে হয়ে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ গাড়ি চলছে। গাড়ি কোথায়ও থামাচ্ছে না। প্রচণ্ড উত্তাল ঢেউয়ের পর নদীর পানি যেমন শান্ত হয়ে যায়, মোনাও সেভাবে শান্ত হয়ে বসে আছে। স্বাভাবিক গলায় বলল, কোথায় যাচ্ছি আমরা?
বাসায় ফিরব কখন? প্রিয়ম কিছুটা চমকালো মোনার এমন নির্লিপ্ততা ভাব দেখে। ভ্রু কিঞ্চিত কুচকাল। খানিকক্ষণ পর ঠোঁট প্রশস্ত করে ধরা গলায় বলল, হঠাৎ এত স্বাভাবিক হয়ে গেলে? মোনা কি যেন ভাবল। চোখে মুখে কিছুটা বিরক্ত ভাব। হাতের কবজিতে দেওয়া ঘড়িটা অকারণে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আপনি এসব করে কি করতে চাচ্ছেন জানি না, কিন্তু শুধু এইটুকু বলবো আপনি আমার বিরক্তের কারণ হচ্ছেন। অতিরিক্ত বিরক্তে কিন্তু ভালোবাসাও হয়। মোনা হাসল। খুশি বা আনন্দের হাসি না, ব্যঙ্গ করে হাসল বোধ হয়। গাড়ি হঠাৎ থামল। এত সময় পর গাড়ি থামায়, প্রচণ্ড জড়তার ফলে সিট বেল্ট বাধা সত্ত্বেও মোনা সামনের দিকে ধাক্কা খেল। প্রিয়ম গাড়ি থামিয়ে নিজের সিট থেকে ক্রমাগত এগুতে এগুতে মোনার দিকে ধাবিত হল। মোনা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়ম খুব ঘনিষ্ঠ হয়ে মোনার শরীর ঘেঁষে বসে। প্রিয়মের নিঃশ্বাস মোনার শরীরে বিঁধছে। প্রিয়ম মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। মোনার হাত আলতো করে প্রিয়ম ওর হাতের মুঠোয় নেয়। মোনা কাঠের পুতুলের মতো বসে থাকে। চেহারার ভাবভঙ্গিমায় কোনো পরিবর্তন নেই। চোখের দৃষ্টি স্বাভাবিক। মনে হচ্ছে এটা স্বাভাবিক নিয়মে হচ্ছে। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে বলে, মোনা ভালোবাসি তোমায়। মোনার তাও কোনো পরিবর্তন নেই। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়ির সামনের দিকটাতে। প্রিয়ম মোনার এমন নির্লিপ্ততা ভাব দেখে বিচলিত হয়ে যায়। মোনার কাছ থেকে সরে বসে। মোনা আর চোখে তাকায় প্রিয়মের দিকে। সরে বসলেন যে? আসুন, শরীর ঘেঁষে বসুন। মোনার এই আহ্বানে ক্ষোভ রয়েছে প্রচণ্ড। অচেনা এক মোনা, যে মোনার হাত ধরলেও ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করত। সে আজ কত ভাবলেশহীন। মোনার কথায় প্রিয়মের প্রতিক্রিয়া দেখার জন্য মোনার ইচ্ছে হল প্রিয়মের দিকে তাকাতে, কিন্তু তাকাল না। প্রিয়মের ঠোঁটে হাসির যে রেখা বিদ্যমান ছিল তা অস্পষ্ট হতে হতে ধীরে ধীরে হারিয়ে যায় যেন তীব্র অন্ধকারে। প্রিয়ম ধরা গলায় বলে, তোমার মনের ভিতর কি চলছে তা আমি জানি না, কিন্তু আমি যা করছি সবটা তোমার হৃদয়ের বসবাসের জন্য করছি। তোমার হৃদ মঞ্জিলে জায়গা করার জন্য করছি। তোমার অবচেতন কিংবা চেতন মনের ভাবনা হওয়ার জন্য করছি। মোনার মুখ ক্রমাগত কঠিন হয়ে ছাইরঙা আকার ধারণ করছে। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রিয়মের চোখের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে প্রিয়মের চোখের গভীরতা মাপছে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মুখের গম্ভীর ভাব বজায় রেখে ধারালো গলায় বলল, এর বিপরীতে আমি শুধুই বিরক্ত হচ্ছি। এইটুকু বলে মোনা যেন চিন্তার অতল গহ্বরে ডুবে যায়। চিন্তার অধ্যায় শেষ করে কপালে ভাঁজ পড়িয়ে বলে, আমি বুঝতে পারছি না, আমেরিকান মেয়ে রেখে আপনি কেন আমার পিছনে পড়লেন? সত্যি আমি বুঝতে পারছি না। প্রশ্নের তীর প্রিয়মের দিকে ছুড়ল। প্রিয়ম এই প্রশ্নের বিপরীতে গুছানো উত্তরমালা খুঁজে পাচ্ছে না যেন। মনের ভিতর থেকে এলোমেলো কিছু শব্দ বেরিয়ে আসে। ওরা তোমার মতো লজ্জা পায় না। তোমার এই লজ্জা পাওয়া, ভীতি হওয়া আমায় টানে, চম্বুকের মতো টানে। তাছাড়া এটাও হতে পারে তুমি আমায় অবজ্ঞা করছো, তাই তোমার প্রতি আগ্রহ আমার বেড়ে চলেছে। অবজ্ঞায় আগ্রহ বাড়ায়, দূরত্বে গুরুত্ব বাড়ায়, কারো অনুপস্থিতি তার জন্য অভাব বোধ উপলব্ধি করাইসব মোনার অজানা নয়। সকল প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলে, আমি একটা পার্ট টাইম জব করি, এখন অন্তত আমার যেতে হবে। প্রিয়মের ভঙ্গিটা ঠিক অপ্রস্তুত। তুমি কেন পার্ট টাইম জব করবে? আম্মু তোমার খরচ দিচ্ছে না? দিচ্ছে না বললে ভুল হবে, আমিই নিচ্ছি না। প্রিয়ম কিছু বলতে গিয়েও বলল না। গাড়ি ব্যাক করল। প্রিয়ম দমে গেছে মনে হচ্ছে।
মোনার দিকে কিছুক্ষণ পর পর তাকাচ্ছে। এক পর্যায়ে বলল, মোনা, তুমি আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিচ্ছ না। এসব কথার উত্তরই আমার নেই। সন্তোষজনক আর অসন্তোষজনক? মোনা, তুমি এতটা কঠিন মনের কেন? শুনেছি বাঙালিদের মন তুলোর ন্যায়। কথাটা বলে প্রিয়ম তাকালো মোনার দিকে, হয়তো উত্তরের আশায়। মোনা থেমে থাকে। অনেকক্ষণ কেটে যায়। আমি হয়তো পাথুরে মনের বাঙালি। মোনাকে ওর কর্মস্থানে পৌঁছে দেয়। মোনা গাড়ি থেকে নেমে একবারও তাকালো না প্রিয়মের দিকে। প্রিয়ম আশাহত হল। মোনা যেন এতক্ষণ খাঁচায় বন্দি পাখির ন্যায় ছিল, মুক্তির আনন্দে এখন ছুটে বেড়াচ্ছে। প্রিয়ম হতাশায় ক্ষীণ নিঃশ্বাস ফেলল। মোনার জন্য প্রিয়মের এই উথাল হওয়া, অস্থির হওয়া প্রিয়মের কোনো বন্ধু সহ্য করছে না। বারবার বলে, হোয়াট ইজ দিস প্রিয়ম? কি একটা মেয়ের পিছনে পড়ে আছো? পাগল হয়ে গেলে নাকি? মোনার আজ কাজে আসতে দেরি হয়ে গেল। নতুন একটা মেয়ে এসেছে আজ। লরি মেয়েটাকে কাজ বুঝিয়ে দিচ্ছে। খুব বেশি মোটা মেয়েটা, এমন মোটা মেয়ে সচরাচর দেখা যায় না। মেয়েটা তো এত মোটা হওয়ার কারণে অস্বস্তি বোধ করে, শ্রুতিও তো কালো হওয়ার কারণে অস্বস্তি বোধ করে। কি বৈচিত্র্যময় ধরনী! কেউ খুব বেশি সুন্দর, কেউ বা খুব বেশি কুৎসিত। মানুষ নিজের রূপ নিয়ে অহংকার করে, অথচ কেউই নিজেকে নিজে গড়ায়নি। সৃষ্টার গড়ানো রূপ, সৌন্দর্য, লাবণ্য। মোনাদের কলেজে একটা মেয়ে পড়ত। অমন সুন্দর মেয়ে সচরাচর কম দেখা যায়। মেয়েটা লেখাপড়ায় খুব বেশি ভালো ছিল না। তবুও সব ছেলেরা ওই মেয়ের পিছনে পড়ে থাকত, অথচ মেয়েটা ছিল বিবৃতি মস্তিষ্কের। সর্বোচ্চ 15 দিনের বেশি কারো সাথে সম্পর্ক রাখত না। মোনা অপ্রাসঙ্গিক চিন্তাভাবনায় নিমজ্জিত হয়ে যায়। মোনার কাজে মন বসছে না, কোনো এক অজানা ভাবনা ওকে তাড়া করছে। লরি এসে বলল, কোনো সমস্যা মোনা? কি অস্থির ভাব তোমার চেহারায়? মোনা হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মোনা নতুন আসা মেয়েটার কাছে গিয়ে বলল, হাই, আমি মোনা। মোনার দিকে মেয়েটা বোধহয় বিরক্ত হয়ে তাকাল। মোনা এর কারণ না বুঝল না ঠিক। মেয়েটা শুধু বলল, আমি এলিন। এই বলে কাজে মনোযোগ দিল। মোনা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলো নিজের জায়গায়। এলিনের এমন অদ্ভুত আচরণের কারণ খুঁজে পেল না। মোনা বাসায় ফিরতে লম্বা শাওয়ার নিল। জামাকাপড় বারান্দায় শুকাতে দিতে গিয়ে চোখ গেল বারান্দার নিচে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। জানালার ফাঁক দিয়ে আসা আলোতে এক মানব মূর্তির মতো কিছু একটা দেখল বারান্দার নিচে। মোনা প্রথমে ভয়ে আঁতকে ওঠে। অবচেতন মনে নানারকম চিন্তা আসে। পরে মোনার মনে হল ভূত, প্রেতাত্মা কিছুই নয়। মানুষ দাঁড়িয়ে আছে। মোনার অবচেতন মন সায় দেয়, এটা প্রিয়ম নয় তো? মোনা রুম থেকে মোবাইল এনে নিচের দিকে টর্চ জ্বেলে মারল। দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ বরাবর পড়ল। মোনার ধারণাই ঠিক হল, প্রিয়ম দাঁড়িয়ে আছে। মোনা টর্চ অফ করে দাঁড়িয়ে রইল। অন্ধকারে কারণে প্রিয়মের মুখাবয়ব ঠিক বোঝা গেল না। মোনা বিরক্তিতে চোখ বুজে রুমে চলে গেল। রুমে গিয়ে অস্থিরভাবে পায়চারি করছে। শান্তি পাচ্ছে না, স্বস্তি পাচ্ছে না কিছুতেই। প্রিয়মের ওভাবে দাঁড়িয়ে থাকা মোনার অস্থিরতার কারণ হয়ে উঠেছে। প্রিয়ম কোনো বিরক্ত না করলেও মোনা নিজ থেকে বিরক্ত হচ্ছে। মোনা ফোনটা হাতে নিয়ে প্রিয়মের নম্বরে টেক্সট করল, আমার প্রচণ্ড বিরক্ত লাগছে, আমি মানসিক চাপ বোধ করছি। প্লিজ আপনি চলে যান। মোনার টেক্সটের অপেক্ষায় ছিল যেন এতক্ষণ।
সাথে সাথে রিপ্লাই আসে, আমি তো তোমায় বিরক্ত করছি না কোনোভাবে, আমার ভালো লাগছে দাঁড়িয়ে আছে। প্রেমবিলাস করছি। আমি বলিনি আপনি আমায় বিরক্ত করছেন, কিন্তু আমার ভালো লাগছে না এমনটা। মোনা রাগে ফোন অফ করে রাখল। মোনার মনে হচ্ছে কোনো এক যন্ত্রণা ওকে তাড়া করছে না। প্রিয়মের এত পাগলামি মোনা আর নিতে পারছে না। মোনা লাইট অফ করে শুয়ে পড়ল। নিশান আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। নিজের ইচ্ছের বিরুদ্ধেও বারবার প্রিয়মের বিষয়টা মোনার চিন্তার জগতে জায়গা করে নিচ্ছে। মোনার ঘুম আসছে না। মোনার মনে হচ্ছে প্রিয়ম ওখান থেকে চলে গেলে ওর অস্থিরতা কমে যাবে। মোনা ধীরে ধীরে ঘুমিয়ে গেল। মাঝরাতে ঘুম ভাঙতেই প্রিয়মের কথা মনে হল। প্রিয়ম কি ওখান থেকে চলে গেছে? মোনা ঘুম ঘুম চোখে বেড সাইড থেকে ঘড়িটা হাতে নেয়। বেড সাইডের পাশে থাকা ল্যাম্পের আলোতে সময় দেখে। মোনা ধীরে ধীরে বিছানা থেকে উঠে বারান্দায় যায়। প্রিয়ম চলে গেছে মোনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মোনার মাঝে মাঝে মনে হয় এমন এক জায়গায় চলে যেতে যে জায়গায় প্রিয়ম ওকে খুঁজে পাবে না। প্রিয়মকে নিয়ে চিন্তা জোরপূর্বক যেন মোনার স্কন্ধে চেপে বসে। মোনা ঘুম থেকে উঠে ঠিক করল আজও ভার্সিটিতে যাবে না। জ্যাকের বাসায় যাবে। প্রিন্সেসকে দেখতে ইচ্ছে করছে, জ্যাকের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। জ্যাকের সাথে কথা বললে মোনার মন ভালো হয়ে যায়। একজন ভালো বন্ধুর মতো জ্যাক। এর বেশি জ্যাকের কোনো আগ্রহ নেই মোনার। নিশান স্কুলে চলে গেল। মোনা আজ একাই গেল। জ্যাকের বাসায় গিয়ে শুনে জ্যাক বাসায় না। আসতে সন্ধ্যা হবে। মোনা প্রিন্সেসের কাছে যায়। প্রিন্সেসের রুমে যেতেই মোনার চোখ দুটো হঠাৎ অবাধ্য হয়ে ওঠে। মোনার সেই বেগুনি রঙের ডায়েরিটা পড়তে ইচ্ছে করছে। ডায়েরিটা আগের জায়গায় নেই। খুঁজে বের করে ডায়েরি পড়বে। মোনা নিজেকে সংযত করে। এসব একদম উচিত না। প্রিন্সেসকে কোলে নিয়ে মোনা প্রিন্সেসের সাথে নানান কথা বলছে। আর প্রিন্সেসের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে ও মোনার সব কথা বুঝছে। মোনা চমকে যায়। জ্যাক এসেছে। লোকটা তো বলল জ্যাকের আসতে সন্ধ্যা হবে। জ্যাক হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে বলল, সন্ধ্যার আগে বাড়ি ফেরা হতো না, আপনার কথা শুনে আসলাম। একটা ইম্পর্ট্যান্ট মিটিং রেখে আসলাম। মোনা চমকে গিয়ে বলল, কেন? ইম্পর্ট্যান্ট মিটিং রেখে আসতে হবে কেন? জ্যাক মোনার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, অতিথির প্রতি উদাসীনতা আমার স্ত্রী মোটেও পছন্দ করত না। আমিও তাই এই রীতিতে অভ্যস্ত হলাম। মোনা হেসে বলল, আমি তো নিত্য আসা অতিথি। জ্যাক এদিক ওদিক তাকিয়ে বলল, নিশান আসেনি? না, ও তো স্কুলে গেছে। ও। জ্যাক আর মোনা কফি খেতে খেতে কথা বলছে। প্রিন্সেসের নড়চড়ার জন্য মোনা ঠিকভাবে কফিতে চুমুক দিতে পারছে না। জ্যাক প্রিন্সেসের দিকে তাকিয়ে মিষ্টি গলায় শাসিয়ে বলে, মাদার, খুব দুষ্টু হয়ে যাচ্ছ। মোনা অনেকক্ষণ থেকে বাসায় ফিরে যায়। প্রিয়ম আজ সারাদিনে কোনো মেসেজ করেনি, কলও দেয়নি। মোনার সামনেও আসেনি। মোনা এমনটা চাচ্ছিল তাও না। শীতের তীব্রতা একদম কমে এলো। হালকা গরম পড়ছে। সকালবেলার রোদটা মিষ্টি, দুপুরবেলা রোদের ঝাঁজ খুব বেশি। ভরদুপুরে রোদে হেঁটে মোনার গলা শুকিয়ে যায়। সূর্যের কিরণ যেন তির্যকভাবে ঠিক মোনার মাথা বরাবর পড়ছে। মোনা মাথায় হাত দিয়ে দেখে মাথার উপরিভাগে যেন গরম জলীয় বাষ্প বের হচ্ছে। মোনা গিয়েছিল নিশানকে আর্ট স্কুলে ভর্তি করাতে। মোনা চেয়েছিল বছর খানেক পর ভর্তি করাতে, কিন্তু জ্যাকের পীড়াপিড়িতে এক্ষুনি ভর্তি করাতে হলো।
আর নিশানেরও আঁকাআঁকির প্রতি গভীর আগ্রহ। মোনা একটা আইসক্রিম কিনল, আইসক্রিমটা আরো ঠান্ডা হলে ভালো হতো বোধ হয়। হঠাৎ মোনার চোখে পড়ল শ্রুতি আর সমীর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সমীর স্থিরভাবে দাঁড়িয়ে থাকলেও শ্রুতি স্থির নয়। রাস্তায় দাঁড়িয়ে ভরদুপুরে শুদ্ধ বাংলায় যা ইচ্ছে তাই বলে যাচ্ছে সমীরকে। মোনা জানে যে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে এমন করছে শ্রুতি। সমীরের ধৈর্যসীমা দেখে অবাক হয় মোনা। মোনা একবার ভাবল এগিয়ে যাবে, মুহূর্তেই আবার মতো পাল্টে বাসার দিকে হাঁটা শুরু করল। গত অনেকদিন যাবৎ প্রিয়ম মোনার সামনে আসছে না। মাঝে মাঝে বারান্দার নিচে দাঁড়িয়ে থাকে। কখন আসে কখন যায় মোনা বলতেও পারে না। ফোন কিংবা মেসেজ কিছুই দেয় না। প্রিয়মের এই অদ্ভুত কর্মকাণ্ড মোনার মনে অহরহ না হলেও মাঝে মাঝে চিন্তার সৃষ্টি করে। মোনা বাসায় আসে, কিচেনে রাখা সব থালাবাসন পরিষ্কার করে। গলায় ব্যথা অনুভব করে, এই গরমেও গলা ব্যথা। মোনা বিরক্ত হয়। দরজায় পদাঘাতের শব্দ পায় মোনা কিচেনে বসে। তৎক্ষণাৎ মোনা ক্ষিপ্রবেগে দরজার দিকে যায়। কলিং বেল রেখে দরজায় ধাক্কাধাক্কি। মোনার মেজাজ বিগড়ে যায়। দরজা খুলতেই প্রিয়ম উদ্ভ্রান্তের মতো বাসার ভিতরে ঢুকল। ঘটনার আকস্মিকতায় মোনা হতভম্ব হয়ে ভীতিবিহ্বল দৃষ্টিতে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়ম নিষ্পলক দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পেরুতেই মোনার ভয় ধীরে ধীরে আক্রোশ আর ক্রোধে পরিণত হতে থাকে। প্রিয়মের চুলগুলো উস্খুস্ক, নীল চোখগুলো যেন আরো নীলচে বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে কোনো ফেরারি আসামি পুলিশের ধাওয়া খেয়ে হন্তদন্ত হয়ে কারো বাসায় ঢুকে পড়েছে। মোনা কয়েক মুহূর্ত বিস্ফোরিত দৃষ্টিতে প্রিয়মের দিকে তাকিয়ে থাকে, রুমে রুদ্ধ নিঃশ্বাসের মতো স্তব্ধতা নামে। মোনা রুক্ষ গলায় ক্ষুব্ধ হয়ে বলে, কি ব্যাপার প্রিয়ম ভাই? দরজায় কি কলিং বেল নেই? এভাবে কারো বাসায় ঢুকে পড়া কোনো ধরনের ভদ্রতা? মোনা একটু থামে। প্রচণ্ড বিরক্তে কপাল ভাঁজ করে। আবার বলে, আপনি এক্ষুনি বাসা থেকে বের হন। প্রিয়ম ভাবলেশহীনভাবে বসে থাকে। বেড সাইডে রাখা ল্যাম্পটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে অকারণে। প্রিয়ম নির্লিপ্ততা গলায় বলে, তোমায় দেখতে আসলাম। ইচ্ছে করছিল কাছ থেকে দেখতে। প্রিয়মের উপস্থিতিতে মোনা অস্থির হয়ে ওঠে। মোনা বারবার বেরিয়ে যেতে বলে বাসা থেকে। প্রিয়মের চোখে মুখে নির্লিপ্ততা আগের মতোই বিদ্যমান। মোনার দরজা খুলে দরজার সামনেই ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়ম ধীর পায়ে মোনার কাছে আছে। মোনার পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। মোনা দূরত্ব বজায় রাখার জন্য কয়েক পা এগিয়ে দাঁড়ায়। প্রিয়মের মুখ থেকে উদ্ভট একটা গন্ধ ছড়াচ্ছে, নেশা জাতীয় কিছু খেয়েছে। কিন্তু আচরণ নেশাগ্রস্ত মানুষের মতো না, হয়তো অভ্যস্ত হয়ে গেছে এসবে। মোনা হঠাৎ রাগে চিৎকার দিয়ে বলে, আপনি কেন এসেছেন এখানে? তোমায় দেখতে। মোনা ক্ষিপ্ত হয়ে বলল, দেখছেন না আমায়? এবার বেরিয়ে যান। হ্যাঁ দেখেছি। বেরিয়ে যাব? প্রিয়ম প্রশ্ন নিজেকে নিজে করেছে মনে হচ্ছে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা চলে যাচ্ছি। মোনা তুমি তো লেখাপড়া করছো না ঠিকমতো। লেখাপড়া মেইন পয়েন্ট, এটা চালিয়ে যেতেই হবে। আমি যতই বাজে কাজ করেছি কিন্তু লেখাপড়াও ঠিকঠাক চালিয়ে নিয়েছি। আর আমার ব্রেন অসম্ভব শার্প। ইঞ্জিনিয়ারিং পাশ করে ফেলেছি, এখন হাই স্যালারির একটা জব হয়ে যাবে। তারপর তোমায় নিয়ে সুখে শান্তিতে সংসার করব। সেই শক্তিটা মোনার কানে তীরের মতো বিঁধল। মোনা বিরক্তে কপাল ঘুচিয়ে ফেলল। প্রিয়ম যেন বয়স্ক মানুষের মতো উপদেশ দিল গম্ভীর গলায়। নিজ দোষ গুণ আত্মপ্রকাশ করল স্বচ্ছন্দে।
প্রিয়ম চলে গেল। প্রিয়মকে বোঝা মোনার পক্ষে দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। প্রিয়মের অদ্ভুত সব কর্মকাণ্ড মোনার অহরহ দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছে যেন। মোনা এসব ভাবনায় ডুবে যায়। একটা মানুষকে যতই অবজ্ঞা করুক না কেন কোনো এক অবসরে সেই মানুষটাকে নিয়ে হাজারো চিন্তা মাথায় আসবে। মোনা কিচেন পরিষ্কার করতেছিল কিন্তু ঘটনার স্রোতে তা যেন ভুলে গেল। এই অচেনা প্রবাসে নির্জন একটা রুমে মোনা যে ভালো আছে তাও না। মোনা ভালো নেই কিন্তু সেটা প্রকাশ করে না। মন খারাপ থাকলেই মোনা ছুটে যায় জ্যাকের বাসায়। মোনা এখানে ভালো নেই কিন্তু মাঝে মাঝে মন ভালো থাকে জ্যাক আর প্রিন্সেসের সান্নিধ্যে। মোনার বাংলাদেশের কথা মনে পড়ে। মায়ের ক্লান্ত চোখমুখ ভেসে ওঠে প্রায়শ চোখের সামনে। অন্ধকারে একাকিত্বে মোনা স্মৃতিচারণ করে। মোনার পরীক্ষা ঘনিয়ে আসে। প্রস্তুতি তেমন ভালো না। সারাদিন ভার্সিটি, জব, রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে পড়তে ইচ্ছে হয় না। তাছাড়া নিশানকে সামলানো, রান্নাবান্না সব মিলিয়ে পড়ার সময় আর হয়ে ওঠে না। পড়ার সময় পেলেও মোনা কেন যেন পড়ায় মনোযোগ দিতে পারে না। নিজেকে খাপ খাওয়াতে পারছিল না ভার্সিটির পরিবেশের সাথে। কয়েকদিন ধরে মোনা রাতে প্রায় 2টা-3টা পর্যন্ত পড়ে। এখানে আসার মূল কারণ লেখাপড়া। বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে মোনা লেখাপড়া থেকে দূরে সরে যায়। মোনা পড়া শেষ করে রাত 1:30টার দিকে বারান্দার যায়। আকাশের দিকে তাকায়। এক ফালি বাঁকা চাঁদ উকি দিচ্ছে। তারাগুলো হীরার মতো ঝলমল করছে। কয়েকদিন আগেও চাঁদটা পরিপূর্ণ গোলাকার ছিল। মোনার হাতে থাকা মোবাইলটা ভাইব্রেশন থাকার ফলে মেসেজ আসলে কেঁপে ওঠে। অনেক রাত জাগার ফলে চোখে কিছুটা অস্পষ্ট, ঝাপসা দেখছে। মোনা ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখল প্রিয়ম মেসেজ করেছে। আমি তোমার বাসার কাছাকাছি। বারান্দার নিচে আসব? এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। বাসায় ফিরছি, ভাবলাম তোমায় একটু দেখে আসি। মোনা ভেবেছিল প্রিয়ম কয়েকদিন জ্বালাতন করে হাল ছেড়ে দিবে। একটা মেয়ের পিছনে এতদিন পড়ে থাকার মতো মানসিকতা প্রিয়মের আছে মোনার জানা ছিল না। প্রিয়ম সেই আগের মতো অদ্ভুতই রয়ে গেছে। ম্যাথ সাবজেক্টের মতো কঠিন, যা মোনা এখনো বুঝতে পারছে না। মোনা রিপ্লাই দিল, এত রাতে আমার বাসার বারান্দার নিচে আপনার কি? খবরদার ভুলেও আসবেন না। প্রিয়মের থেকে কোনো উত্তর আসল না। খানিকক্ষণ পর প্রিয়ম এসে গেল। মোনা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোনা চায় না প্রিয়ম এখানে আসুক। মোনার ভালো লাগে না, অস্বস্তি লাগে ভীষণ। এত অবজ্ঞার পরও মোনার প্রতি কোনো অভিযোগ নেই, কোনো আক্রোশ কিংবা রাগ নেই। মানুষ প্রেমে পড়লে বদলায়। তখন মানুষ মাতাল হয়ে যায়। একজন মানুষ মাতাল অবস্থায় হুঁশ জ্ঞান হারিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। তেমনি একজন প্রেমে পড়া মানুষও সব করতে পারে। কিন্তু এসব প্রিয়মের মতো মানুষের কাছ থেকে প্রত্যাশা করা যায় না। প্রিয়মের এসব অপ্রত্যাশিত কাজ আজকাল মোনার ভাবনার বিষয়বস্তু হয়ে উঠেছে। মোনা একবারও বারান্দায় যায় না। প্রিয়ম আছে কিনা চলে গেছে তাও আজকাল জানার আগ্রহ জাগে না। প্রতিনিয়ত প্রিয়মের এমন আচরণ দেখতে দেখতে মোনা যেন তেতো হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে এসবে। প্রিয়ম প্রায় প্রতিদিনই মোনার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে। প্রতিদিন মোনাকে বলবে, চলো পৌঁছে দিই। মোনা একদিনও প্রিয়মের গাড়িতে আসে না, গ্রাহ্য করে না। তবুও রোজ নিয়ম করে প্রিয়ম এই কথাটা বলবে। প্রায়ই মোনার বাসার সামনে ঘুরঘুর করবে, রুটিন করে মোনা যেখানে কাজ করে সেখানে যাবে বসে থাকবে। মোনার কেন জানি কোনো অনুভূতিই জাগে না, প্রিয়মের কোনো কাজে মোনার অনুভূতিকে জাগ্রত করতে পারে না। হয়তো মোনার মন কঠিন হয়ে যাচ্ছে কষ্ট সহ্য করতে করতে।
লিলি বেগম মোনার উপর রাগ করে আছে কিন্তু প্রকাশ করছে না। রাগের মূল কারণ মোনা রাজি হয় না লিলি বেগমের বাসায় যেতে। কিছু কিছু বিষয় নিয়ে আপনজনের রাগ বিরক্তের কারণ হয়ে ওঠে। মোনারও তাই হয়েছে। মোনা যদি তাদের বাসায় না যায় তাহলে মনে হচ্ছে এই রাগ যাবে না, কিন্তু তা মোনার দ্বারা কখনো সম্ভব না। মোনা কখনো যাবে না। লিলি বেগম বারবার জিজ্ঞেস করবে, কেন যাবি না তুই আমার বাসায়? এ প্রশ্নের উত্তর মোনার কাছে আছে, কিন্তু বলতে গেলে মনে হয় কেউ ভিতর থেকে গলা চেপে ধরেছে মোনার। মোনার গলা ধরে আসে, ভিতর থেকে কথা বের হয় না। মোনা চায় না এসব কখনো বলতে। মোনা লিলি বেগমকে ফোন দিয়ে আসতে বলে। মোনা জানে লিলি বেগম যতই রাগ করে থাকে কিন্তু আসবে। এ ব্যাপারে মোনার ধারণা মিথ্যা হয় না। লিলি বেগম আসে। লিলি বেগম আসলে মোনার আর রান্নাঘরে যেতে হয় না। লিলি বেগম বারবার মোনাকে বুঝিয়ে বলবে, জবটা ছেড়ে দে, কত ডলারই বা 5 মাসে। এ কথা শুনলেই মোনার মুখ শক্ত হয়ে আসে। লিলি বেগম থাকাকালীন একদিন জ্যাক আসে প্রিন্সেসকে নিয়ে মোনার বাসায়। জ্যাক যখনই আসবে প্রিন্সেসকে নিয়ে আসবে। লিলি বেগম দরজা খুলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায়। জ্যাক চমকে যায়, অপ্রস্তুতভাবে বলল, এ বাসায় তো মোনালিসা থাকে। লিলি বেগম ঠোঁটের কোণে মিষ্টি হাসি টানে। জ্যাক হাসি দেখে সহজ হয়। লিলি বেগম বলে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। জ্যাক প্রিন্সেসকে নিয়ে ভিতরে এসে বসে। লিলি বেগম বলে, মোনালিসা শাওয়ার নিচ্ছে, অপেক্ষা করো। জ্যাক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। লিলি বেগমের চোখ যায় প্রিন্সেসের দিকে। সদ্য ফোটা ফুলের মতো পরিস্ফুট প্রিন্সেস। লিলি বেগম বলে, হাউ সুইট বেবি। মেয়ের প্রশংসা শুনলে যেন খুশি হয় জ্যাক। মোনা বাথরুম থেকে কথার শব্দ পায়। ভেবে নেয় লিলি বেগম এ বাসায় তাই প্রিয়ম নয়তো এরিক এসেছে, হাবিব সাহেব কখনো আসে না। মোনা বেরিয়ে দেখে জ্যাক আর প্রিন্সেস এসেছে। মোনা ভেজা কাপড় শুকাতে দিয়ে দ্রুত রুমে আসে। চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। ভালো করে না ঝাপটানোর ফলে তোয়ালে ভিজে চুলের পানি 2-1 ফোঁটা গড়িয়ে ফ্লোরে পড়ছে। মোনাকে দেখেই অভ্যাস অনুযায়ী প্রিন্সেস ঝাঁপিয়ে পড়ে মোনার কোলে। লিলি বেগম আর চোখে দেখছে। বুঝতে পারছে না এদের সাথে মোনার কিসের এত খাতির। চলবে।